আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যারা ডিগ্রি থার্ড ইয়ার মানে বিবিএস পাস কোর্স থার্ড ইয়ারে যারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং নিয়ে চিন্তায় আসো তাদের জন্য মূলত আজকের এই সাজেশন ক্লাসটা। আজকের সাজেশন ক্লাসটা যারা 2023 সালের পরীক্ষার্থী অর্থাৎ 25 সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তাদের জন্য, যাদের রিসেন্টলি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তার মানে আগামী 2-3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই পরীক্ষায় তোমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং নিয়ে অনেকে চিন্তিত। তো তোমাদের চিন্তা দূর করার জন্য আজকের এই আলোচনাটি আমরা নিয়ে আসলাম। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনো এবং সেই অনুযায়ী যদি তোমরা অনুশীলন করতে পারো, আশা করি পরীক্ষায় তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। কারণ আমরা গতানুগতিক ওই ম্যাথ ভিত্তিক কয়েকটা দাগাইয়া সাজেশন দেওয়ার পক্ষপাতী না। আমরা তোমাদেরকে ওই পদ্ধতিটাই দেখাই দিব যে পদ্ধতিতে তোমরা স্বল্প পরিশ্রমে সর্বোত্তম রেজাল্ট করতে পারবা। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রথমে আমাদের সেই আলোচনায় চলে আসি। প্রথম আলোচনা হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়ে। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের 1 নাম্বার আছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি, 2 নাম্বার আছে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 3 নম্বরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং ফর লিজি, অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানি, অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানিজ, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফর ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন, অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি, আর একটা হচ্ছে শর্ট নোট। এটা কোনো চ্যাপ্টার না। এই চ্যাপ্টারগুলোর ম্যাথ সাধারণত তোমাদেরকে পড়তে হয়। এখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিগত বছরগুলোতে আসলে কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে। সেটা যদি আমরা দেখি তাহলে আমরা নিজেরা নির্ধারণ করতে পারবো কোন কোন চ্যাপ্টারের উপর আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথেও এই সাজেশনটি শেয়ার করবা ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখে আসি। প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। এখানে দেখো 16 সালের পরীক্ষায় 14 মার্চ, 17-তে 14, 18-তে 14, 19-এ 14, 20 সালে এখানে টোটাল 28 মার্চের ম্যাথ আসছিল এবং 21 সালে 14, 22 সালেও 14। এখন আমরা দেখতে পাচ্ছি এই চ্যাপ্টার থেকে মিনিমাম 14 মার্চের ম্যাথ অবশ্যই তোমাদের থাকে। তার মানে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কনসেপ্ট এই চ্যাপ্টারে তোমাদের জানা দরকার। 2 নম্বর আমরা দেখি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকেও 1 বছর বাদ দিয়ে প্রতি বছরই 10 মার্চের ম্যাথ দেখা যায়। তারপর আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা দেখছি 1 বছর 10 মার্চের ম্যাথ আসছে আর প্রায় সময় এখান থেকে 4 মার্চের ম্যাথ গুলো আসে। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই দুইটা মূলত একই চ্যাপ্টার। অর্থাৎ এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে কমপ্লিট করো তাহলে তোমার এখান থেকে প্রতি বছরই 10 মার্চের ম্যাথ থাকবেই, 4 মার্চের ম্যাথও থাকে, অর্থাৎ 14 মার্চের থাকতে পারে। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা তোমরা মাত্র সদ্য সেকেন্ড ইয়ারে বা দ্বিতীয় বর্ষে করে আসছো, তো এটা তোমাদের জন্য আয়ত্ত করা খুব সহজ। এটা আমরা পাশাপাশি দেখবো, সাথে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ভালো করে তৈরি করব। এরপর অ্যাকাউন্টিং ফর লিজ। অ্যাকাউন্টিং ফর লিজ থেকে শুধু 1 বছর তোমাদের 10 মার্চের ম্যাথ আসছে, এর পরের বছরগুলোতে 4 মার্চের করে আসতো। তারপর রিসেন্ট 21 এবং 22 সালে এই লিজ থেকে কোনো ম্যাথ আসেনি। অ্যাকাউন্টিং ফর ব্যাংকিং কোম্পানি থেকে প্রতি বছরই 10 মার্চের ম্যাথ আসে, প্লাস 4 মার্চের ম্যাথও মাঝে মাঝে আসে এখান থেকে। তার মানে এই চ্যাপ্টারটাও তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানিজ, এখান থেকেও আমাদের 10 মার্চের ম্যাথ আসতে দেখা যায়। ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে আমাদের ম্যাথ আসে কোনো বছর যদি ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্ট 2 বছর দুইটাই আসছে, আর 1 বছর ব্রাঞ্চ আসলে আরেক বছর ডিপার্টমেন্ট আসে। এরকম ধারাবাহিকতাই এই দুইটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে কিন্তু, অর্থাৎ 1 বছর যদি ব্রাঞ্চ আসে আরেক বছর ডিপার্টমেন্ট, আরেক বছর ব্রাঞ্চ আসলে তারপর বছর ডিপার্টমেন্ট। কিন্তু বিগত 21 এবং 22 সালের কোয়েশ্চেনে এটা একটু ধারাবাহিকতা হয়েছে, ব্রেক হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 বছরই ব্রাঞ্চ আসছে, ডিপার্টমেন্ট গত 2 বছর ধরে আসতেছে না। তাহলে এই বছর আমাদের জন্য ডিপার্টমেন্টটা আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, তারপর অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি, এখান থেকে আমাদের 4 মার্কসের বা 14 মার্কসের ম্যাথ প্রতি বছরই আসে প্রায় দেখা যায়। তারপর শর্ট নোট, এরপর আছে থিওরি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন চ্যাপ্টারগুলোতে জোর দেব এবং আমরা কিভাবে সহজে পাস করতে পারবো। এই সহজে পাস করার জন্য তোমাদের একটা টেকনিক আমি শিখাই দিই, সেটা কিভাবে দেখো একটু। আমরা দেখতে পাচ্ছি এখানে পার্ট বি তে প্রতি বছর 16 মার্কস আসে থিওরি, 16, 16, 12, 12, 12, 20, 16। তার মানে 16 মানে হচ্ছে এভারেজ আমরা ধরতে পারি 16 মার্কসের থিওরি আসে। অর্থাৎ পার্ট বি তে তোমাকে মিনিমাম 3টা থেকে 4টা থিওরি আসবে আর বাকি 4টা আসবে ম্যাথ।
3টা থেকে 4টা থিওরি আর বাকি 4টা আসবে ম্যাথ। তো তোমাকে মাস্ট বি পার্ট বি এর জন্য অবশ্যই থিওরি পড়তে হবে। যদি তুমি পার্ট বি এর জন্য একটু ভালো করে থিওরি পড়ো তাহলে খুব সহজেই তুমি পার্ট বিটা কভার করতে পারবা বা তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবা। আর পার্ট সি তে থিওরির অবস্থা দেখি আমরা 10 মার্কস, 20 মার্কস, 10 10 10। তার মানে প্রতি বছর পার্ট সি তে একটা থিওরি আসে এবং সেই থিওরিতে সাধারণত আমাদের শর্ট নোট আসছে, প্রায় সময় দেখা যায় শর্ট নোট অথবা অন্য একটা থিওরি আসে। শর্ট নোট মানে হচ্ছে তোমাকে একটা ক্ষুদ্র টপিকস দিবে, ওটা নিয়ে তোমাকে একটু আলোচনা করতে হবে। এরকম কিছু কোয়েশ্চেন এখানে আছে, তোমরা বোর্ড কোয়েশ্চেন গুলো পিছনে দেখলেই বুঝতে পারবা। এখন কথা হচ্ছে পার্ট বি এর জন্য, সি এর জন্য তুমি একটা থিওরি যদি পড়ো তাহলে বাকি ম্যাথ দিতে হবে তোমার কটা? 4টা ম্যাথ দিতে হবে। এখন থিওরিটা কেন পড়বা? শুধু ম্যাথ দিয়ে পাস করা যাবে না, পাস করা যাবে। আমরা অনেকেই জানি যে ম্যাথ যখন ভুল হয় তখন বা অর্ধেক করে রাখি তখন আমাদের অনেক মার্কস কমে যায়। সেজন্য পরীক্ষার সবার শেষে অর্থাৎ পার্ট সি যখন তুমি লিখবা সর্বশেষটা লেখার জন্য একটা থিওরি পড়ে গেলে তুমি একেবারে রিস্ক জোন থেকে এড়িয়ে যাওয়া বা রিস্ক জোনের বাইরে চলে যাওয়া। সো এখানে একটা থিওরি অবশ্যই তোমরা প্রিপারেশন নিয়ে যাবা। এখন এখানে কোন চ্যাপ্টারগুলো তাহলে গুরুত্বপূর্ণ দাঁড়ালো? তাহলে এখানে আমরা যদি শর্টকাটে বলি যে এখানে গুরুত্বপূর্ণের জায়গায় প্রথম এই চ্যাপ্টারটা কোনোভাবে মিস করা যাবে না, অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি। এই দুইটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং কোম্পানি 3টা গুরুত্বপূর্ণ। তারপর আমরা যদি এখানে দেখি এবছর ডিপার্টমেন্টটা ভালো করে প্রিপারেশন নিবা, ডিপার্টমেন্টটা এই বছর আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। কারণ গত 2 বছর যেহেতু ব্রাঞ্চ আসছে এবছর ডিপার্টমেন্ট আসবে ইনশাআল্লাহ। এরপর আমরা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই 5টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ে যাও আশা করি এখান থেকে আমরা 4টা ম্যাথ কমন পাবো এই 5টা চ্যাপ্টার থেকে। তাহলে এখন বাকি চ্যাপ্টারগুলো কি পড়বো না? বাকি চ্যাপ্টারগুলো অবশ্যই পড়বো, কারণ কোন চ্যাপ্টার থেকে সহজ ম্যাথ কোন চ্যাপ্টার থেকে কঠিন ম্যাথ আসবে তুমি তো জানো না। তাহলে বাকি চ্যাপ্টারগুলো পড়ার জন্য আমি তোমাদেরকে একটা শর্টকাটে লিস্ট করে দিয়েছি। সেই লিস্টটা হচ্ছে কিভাবে দেখো, আমরা 1 নম্বরে দেখবো হচ্ছে প্রথম চ্যাপ্টারটা, 2 নম্বরে আমরা প্রস্তুতি নিব দ্বিতীয় চ্যাপ্টারটা, 3 নম্বর আমরা প্রস্তুতি নিব ব্যাংকিং এর জন্য, 4 নম্বরে আমরা প্রস্তুতি নিব অ্যাকাউন্টিং রিলেটেড ব্যাংক্রাপসির জন্য। তারপর এটার প্রস্তুতি শেষে 5 নম্বরে আমরা প্রস্তুতি নিব ডিপার্টমেন্টের জন্য। তারপর 6 নম্বরে আমরা ইন্স্যুরেন্সটা দেখব, 7 নম্বরে গিয়ে আমরা দেখব ব্রাঞ্চ। এবার 8 নম্বরে গিয়ে আমরা শর্ট নোটটা ভালো করে পড়বো। তারপর 9 নম্বরে আমরা লিজ, আর 10 নম্বরে আমরা ক্যাশ ফ্লো। বা তোমরা 10 নম্বরে লিস্টটা রাখলে 9 নম্বরে ক্যাশ ফ্লোটা রাখতে পারো। এভাবে যদি তুমি ধারাবাহিকভাবে প্রস্তুতি নাও তাহলে শুরুর দিকে চ্যাপ্টারগুলো খুব বেশি মনোযোগ দিয়ে করবা, শেষের দিকে চ্যাপ্টারগুলো অন্তত তুমি এনইউ কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবা, তাহলে তোমার পরীক্ষাটা খুবই ভালো হবে ইনশাআল্লাহ। তা আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আমাদের অনেকের সমস্যা হচ্ছে যে আমরা ম্যাথের উপর খুব বেশি জোর দেই কিন্তু আমরা থিওরি পড়ি না। মনে রাখবা যারা একেবারে থিওরি পড়ো না তাদের পরীক্ষা কোনো সময়ই ভালো রেজাল্ট হয় না। শুধু ম্যাথ দিয়ে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না, সাথে একটু থিওরির সাপোর্ট যদি তুমি না রাখো, অর্থাৎ 1টা 2টা থিওরি যদি তুমি লেখো তাহলে তোমার পরীক্ষাটা খুবই ভালো হয়। যখন আমরা থিওরি পড়বো না তখন কি হয়, ধরো আমার 4টা ম্যাথ কমন পড়ছে, একটা ম্যাথ নিয়ে একটু সন্দিহান, তখন আমি ওই ম্যাথটা অ্যান্সার করতে গিয়ে ভুল দিয়ে আসি। বাট তুমি যখন থিওরি লিখতে ওই জায়গাটাই তাহলে তোমার কিন্তু ওই সমস্যাটা আর হতো না, তোমার এই নাম্বারটা কিন্তু আর কমতো না। আশা করি বুঝতে পারছো। এখন এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর সবগুলো চ্যাপ্টারে কিন্তু এই যে আমাদের অনলাইন রেকর্ডেড ক্লাস রয়েছে, প্লাস আমাদের পরীক্ষা পর্যন্ত সাপোর্ট থাকে। তোমরা চাইলে আমাদের রেকর্ডেড ক্লাসে যুক্ত হয়ে আমাদের সাপোর্টে থেকে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা নিতে পারবা ইজি অ্যাকাউন্টিং এর সাথে। আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই তোমরা আমাদের এই কোর্সটা এনরোল করতে পারবা। তো চলো তারপরে চলে আসি আমরা কস্ট অ্যাকাউন্টিং এর ব্যাপারে। এই কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারগুলো আছে আমরা দেখি এখানে 2 নম্বর চ্যাপ্টারে ম্যাথ আছে কস্ট টার্মস এন্ড পারপোজ, 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ম্যাটেরিয়াল, 4 নম্বর লেবার, 5 নম্বর আছে ওভারহেড, 6 নম্বর আছে জব কস্টিং, 7 নম্বরে প্রসেস কস্টিং, 8 নম্বরে সার্ভিস কস্টিং, আর 9 নম্বর আছে কন্ট্রাক্ট। আর এখানে শর্ট নোট মাঝে মাঝে একটা আসতে দেখা যায়, তারপর আছে থিওরি। এখানে ভালো করে দেখো এই চ্যাপ্টার কস্ট টার্ম এন্ড পারপোজ, এখান থেকে প্রতি বছরই 10 মার্কসের ম্যাথ আসে, শুধু এক বছর আসা নেই, আবার 14 মার্কসের ম্যাথ আসতে দেখা যায়। ম্যাটেরিয়াল থেকে প্রতি বছর 10 মার্কস মিস হয় না, ঠিক আছে। লেবার থেকে মাঝে মাঝে 10 মার্কসের আসে না, 4 মার্কসের অবশ্যই প্রতি বছর থাকে, তার মানে এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না 4-এর জন্য। ওভারহেড থেকে প্রতি বছরই 10 মার্কসের কোয়েশ্চেন থাকে, কিন্তু লাস্ট বছর ওভারহেড থেকে ম্যাথ আসে নাই। জব কস্টিং থেকে এক বছর শুধু একটা 10 মার্কসের ম্যাথ আসছিল, আর নাইলে 4 মার্কসের ম্যাথ এখানে আসে। তুমি যদি উপরের প্রথম চ্যাপ্টারটা করো আর ওভারহেডটা করো তাহলে জব কস্টিং এর কাজটা তোমরা সহজে বুঝতে পারবা বা হয়ে যাবে। এটা খুব সহজ ছোট একটা চ্যাপ্টার। প্রসেস কস্টিং থেকে প্রতি বছরই 10 মার্কসের আসে, কিন্তু গত বছর 10 মার্কসের ম্যাথ আসে নাই, তার মানে এই বছর আমরা ধরতে পারি প্রসেস কস্টিং থেকে একটি ম্যাথ অবশ্যই আসবে 10 মার্কসের।
সার্ভিস কস্টিং থেকে এখানে 14, 14, 10, 10, এখানে 4, 10, এরপর তো আমরা 23 সালে পরীক্ষা দিব, তার মানে এখানেও প্রতি বছর ম্যাথ আসতে দেখা যায়। কন্ট্রাক্ট কস্টিং থেকেও প্রতি বছর 10 মাসের ম্যাথ আসতে দেখা যায়। আর কন্ট্রাক্ট কস্টিংটা একটু তুলনামূলক অন্য চ্যাপ্টারগুলো থেকে সহজ, খুব সহজে এটা তোমরা আয়ত্ত করতে পারবা। এরপর আমাদের শর্ট নোট। শর্ট নোটটা মানে হচ্ছে যে থিওরি। এখন এই ওভারঅল বিষয়গুলো যদি দেখার পর এখন আমরা দেখি যে পার্ট বি তে 4টা থিওরি আসে, 4টা ম্যাথ আসে। দেখো 16 করে। এখানে গিয়ে দেখি আমরা 5টা থিওরি আসছে, 3টা ম্যাথ আসছে। এখানে 4টা থিওরি, 4টা ম্যাথ। এখানে 3টা থিওরি, সরি 5টা থিওরি, 3টা ম্যাথ। এখানেও 4টা থিওরি, 4টা ম্যাথ আসছে। তার মানে পার্ট বি তে তোমার 4টা থিওরি আসে, 4টা ম্যাথ আসবে। তাহলে পার্ট বি যদি তুমি খুবই ভালো করতে হয়, অবশ্যই তোমাকে থিওরি পড়তে হবে। কস্ট অ্যাকাউন্টিং এ যদি পার্ট বি তে তুমি থিওরি না পড়ো, তাহলে পরীক্ষার হলে তুমি বিপদে পড়বা। শুধুমাত্র ম্যাথের উপর ডিপেন্ড করে কস্ট অ্যাকাউন্টিং এ যাওয়া যাবে না। আমরা অনেকেই এই ভুলগুলো করি, শুধুমাত্র ম্যাথের উপর নির্ভর করেই পরীক্ষার হলে চলে যাই, আর তখন গিয়ে কিন্তু আমার পরীক্ষার এভারেজে ভালো হয় না এবং এভারেজ নাম্বারটা কমে যায়। এজন্য বলি যে একটু চেষ্টা করবা থিওরিটা পড়ে যেতে ম্যাথের সাথে সাথে, তাহলে তোমার চাপটা কম থাকবে। এবার আমরা যদি পার্ট সি তে যাই, দেখো একটা থিওরি আসছে আর 7টা ম্যাথ, অর্থাৎ একটা থিওরি 7টা ম্যাথ আসছে। এখানে এখানে আমরা দেখতে পারি 2টা থিওরি 6টা ম্যাথ আসছে। এখানে 2টা থিওরি আসছে, 6টা ম্যাথ আসছে। এখানে আমাদের একটা থিওরি 7টা ম্যাথ আসছে। এখানে আমরা 2টা থিওরি 6টা ম্যাথ আসছে। এখানে দেখলাম আমরা 2টা থিওরি 6টা ম্যাথ আসছে। এখানেও 2টা থিওরি 6টা ম্যাথ আসছে। তার মানে প্রতি বছরই ম্যাথ থাকবে তোমার 6টা। দিতে হবে কয়টা? পার্ট সি তে 5টা ম্যাথ দিতে হবে। তুমি যদি একটা ম্যাথের প্রিপারেশন নিয়ে যেতে পারো, তোমার পরীক্ষার হলে গিয়ে কমন সম্পর্কে তুমি অনেক রিল্যাক্সে থাকতে পারবা। তাহলে আমাদের উচিত হবে কস্ট অ্যাকাউন্টিং অন্তত এনইউ তে প্রিভিয়াস ইয়ারে যতগুলো থিওরি আসছে এগুলো পড়ে যাবা। এখন আমি তোমাদেরকে বলে দিব কোন থিওরিগুলো আমরা মূলত এখানে পড়বো। তোমাদের এখানে দায়িত্ব হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে এনইউ তে যত পার্ট বি তে এবং সি তে যত থিওরি আসছে ওই থিওরিগুলো পড়ে যাওয়া, ওইখান থেকে ইনশাআল্লাহ একটা বা 2টা কমন পেয়ে যাবা। তাহলে তোমাদের আর চাপ নিতে হবে না। আর ম্যাথের ক্ষেত্রে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আমরা গুরুত্ব দিব সেটা আমি একটু দেখাই দিই তোমাদের। এই যে প্রথমে আমাদের কস্ট টার্ম এন্ড পারপাস, এটা 1 নম্বরে ভালো করে করতে হবে। 2 নম্বরে গিয়ে আমাদের ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা করতে হবে। 3 নম্বরে গিয়ে আমাদের লেবার চ্যাপ্টারটা আমরা করব। 4 নম্বরে গিয়ে আমরা করব কন্ট্রাক্ট কস্টিং। এই 4টা চ্যাপ্টার প্রথমে আমরা শেষ করে নিব, এগুলো সহজ হবে তোমাদের জন্য। 5 নম্বরে গিয়ে আমরা ওভারহেড চ্যাপ্টারটা করব, এখানে অ্যালোকেশনের ম্যাথগুলো দেখতে পারো তোমরা। 6 নম্বরে আমরা প্রসেস কস্টিং। 7 নম্বরে গিয়ে আমরা করব হচ্ছে সার্ভিস কস্টিং। 8 নম্বরে গিয়ে আমরা জব কস্টিংটা দেখতে পারি। এই ধারাবাহিকতায় যদি তোমরা তোমাদের কোয়েশ্চেন প্ল্যানটা সেট করো বা প্রিপারেশন প্ল্যানটা সেট করো, আশা করি তোমরা খুব ভালোভাবে কি করতে পারবা, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। আর এই কস্ট অ্যাকাউন্টিং এ যদি তোমরা অনলাইন কোর্স করতে চাও, এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমাদের ক্লাস রয়েছে, সাথে তোমাদের এক্সাম পর্যন্ত সাপোর্ট থাকবে। তাহলে 2টা কস্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং, এই 2টা সাবজেক্টেরই ফুল কোর্স তোমরা ইজি অ্যাকাউন্টিং এ পেয়ে যাবা। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজে আমাদের কোর্সে তোমরা এনরোল করতে পারবা। তাহলে এই ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে সাপোর্ট করে, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আশা করি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।